ওয়েবসাইট আসলে কি এইটা আমরা মোটামুটি সবাই জানি এবং ওয়েবসাইটের সাথে আমরা সবাই রিলেটেড। মানে আমরা ওয়েবসাইটের সাথে রিলেটেড না এখন বর্তমান সময়ে মানে স্মার্টফোন ল্যাপটপ কম্পিউটার ইউজ করে এমন কোনো পার্সন নাই। তো ওয়েবসাইটটা কি কয়েকটা পেজ মিলে আপনার ইন্টারনেট সার্ভারে একটা ওয়েবসাইট থাকে। যেমন আমি যদি আমাদের কোম্পানিটা সার্চ করি পিপল এন্ড টেক, এটা একটা ওয়েবসাইট। একটা ওয়েবসাইটে কি থাকে? একটা ওয়েবসাইটে থাকে হচ্ছে গিয়ে বিভিন্ন কন্টেন্ট। সাউন্ড শোনা যাচ্ছে না, আচ্ছা এটা আপনার পার্সোনালি প্রবলেম হতে পারে। আমার ধারণা তো সবাই শুনতে পাচ্ছেন, বাকিরা সবাই শুনতে পাচ্ছেন কি আমাকে পরিষ্কারভাবে? আচ্ছা, তো পিপল এন্ড টেক একটা ওয়েবসাইট। আপনারা মাইক্রোফোনটা মিউট করে দেন, আমি যখন কোনো কোশ্চেন করব তখন আপনারা আমাকে যে কোনো দুই একজন মাইক্রোফোনটা আনমিউট করে অ্যান্সারটা করে, ঠিক আছে? আর বাকি সময়টা মাইক্রোফোনটা মিউট রেখেন, তাতে আপনারও সুবিধা হবে, অন্যদেরও সুবিধা হবে। কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসের আলোচনাগুলো ইম্পর্টেন্ট, আর এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো আমি যেটা বলতেছিলাম যে ওয়েবসাইটটা মূলত কি, যেমন এইটা একটা আমাদের কর্পোরেট ওয়েবসাইট, ঠিক এরকম ওয়েবসাইট যেমন ইভ্যালি একটা ই কমার্স ওয়েবসাইট। এরপর হচ্ছে গিয়ে আমরা দেখতে পারি যে প্রথম আলো নিউজ ওয়েবসাইট, প্রথম আলো। আচ্ছা, তো পিপল এন্ড টেকের দেখেন, আমি যখন পিপল এন্ড টেকের ডোমেইন নাম www.peopleandtech.com লিখে সার্চ করলাম, পিপল এন্ড টেকের ওয়েবসাইটটা চলে আসছে। তো এই ওয়েবসাইটটাতে অনেকগুলো পেজ আছে, যেমন হোম পেজ, আমরা এখন হোম পেজে আছি। অ্যাবাউট আছে, অপশনের মধ্যে আবার তিনটা ক্যাটাগরি আছে, ওভারভিউ, মিশন এন্ড ভিশন, কোর ভ্যালু। এগুলোর প্রত্যেকটা আলাদা ইন্ডিভিজুয়াল পেজ। ইন্ডাস্ট্রিজ, সার্ভিস, ক্যারিয়ার, এই প্রত্যেকটা অনেকগুলো পেজ মিলে একটা ওয়েব পেজ হয়েছে বা একটা ওয়েবসাইট হয়েছে আর কি। এখন আমরা এই ওয়েবসাইট তৈরি করাটা শিখব, ঠিক আছে? তো ওয়েবসাইটের সংজ্ঞা ওইরকমভাবে না দিয়ে আমি জাস্ট আপনাদেরকে প্রেজেন্ট করলাম যে ওয়েবসাইটটা মূলত আসলে কি। ওয়েবসাইটে মূলত কন্টেন্ট থাকে যার যার বিজনেস অনুযায়ী। যেমন আমাদের বিজনেস ট্রেনিং সেন্টার, আমাদের বিজনেসে আমরা ট্রেনিংয়ের কন্টেন্টগুলো কী কী ট্রেনিং আমাদের এখানে থাকে, কী টাইপের সার্ভিস আমাদের দেওয়া হয়, আমাদের মিশন কি, ফোকাস কি, এই সম্বন্ধে দেওয়া, বা আমাদের এখানে ক্যারিয়ার কি। আপনি একটা হসপিটালের ওয়েবসাইটে যাবেন, হসপিটাল ওয়েবসাইটে গেলে দেখবেন যে এখানে হসপিটালে তারা কি কি সার্ভিস দিচ্ছে, তাদের কোন কোন কি বলে এটাকে ডিপার্টমেন্ট আছে ট্রিটমেন্টের, এই বিষয়গুলো দেখা যায়। যেমন ইভ্যালিতে গেলাম আমরা, ইভ্যালিতে হচ্ছে ই কমার্স, এখানে বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়। এখানে প্রোডাক্টগুলো আমরা যারা ভিজিটর যারা আসি তারা আমরা প্রোডাক্ট পারচেস করতে পারি, ঠিক আছে? এরপরে যেমন প্রথম আলো, এটা নিউজ পেপার ওয়েবসাইট, এখানে আমরা আপ টু ডেট নিউজগুলো পড়ে থাকি। তো মূলত ওয়েবসাইট যে কয়টা আমি আপনাদেরকে প্রেজেন্ট করলাম প্রত্যেকটাই কিন্তু ওয়েবসাইট, কিন্তু এক একটা আলাদা আলাদা ক্যাটাগরির ওয়েবসাইট। তো আমরা এই ওয়েবসাইট ডিজাইন করাটা শিখব। আমরা কি করব? ওয়েবসাইটটা ডিজাইন করাটা শিখব। এখন আসেন, একটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড এবং আরেকটা হচ্ছে ব্যাক এন্ড। আপনারা কি দেখতে পাচ্ছেন? একটা ওয়েবসাইটের দুইটা পার্ট হয়, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। তো আমি আলোচনা করব ফ্রন্ট এন্ড কোনটা এবং ব্যাক এন্ড কোনটা। ফ্রন্ট এন্ড হচ্ছে এই যে আমি প্রথম আলোর ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরে উপরে একটা আমি অ্যাড ব্যানার দেখতে পাচ্ছি। এরপরে একটু পরে আসলে প্রথম আলো লোগোটা দেখতে পাচ্ছি, বাম পাশে তাদের ডেট এন্ড টাইম, একটা সার্চ বার দেখতে পাচ্ছি, এখানে একটা মেনু বারও আছে, এরপরে একটা মেনু বার নিচেও আছে। এরপরে এখানে রো কলাম করে বিভিন্ন নিউজের টাইটেলগুলো দেখতে পাচ্ছি এবং নিউজের কিছুটা ডিটেলস দেখা যাচ্ছে। তো এই যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ফ্রন্ট এন্ড, মানে ডিজাইনটা। এটা কি? এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। তাহলে ব্যাক এন্ড কোনটা? ব্যাক এন্ড হচ্ছে আপনি এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বা লগ ইন করতে পারবেন, এটা হচ্ছে ব্যাক এন্ড। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ব্যাক এন্ড বলতে আমরা বুঝি, মানে আমাদের বুঝতে হবে যেটা বা জানা উচিত, সেটা হচ্ছে যে এই প্রথম আলোর রিপোর্টার মোটামুটি বলা যায় সারা বাংলাদেশে আছে।
তারা কি করতেছে, যেমন ধরেন চট্টগ্রামে এখন একটা নিউজ তৈরি হলো, চট্টগ্রামের যিনি রিপোর্টার তিনি কি করলেন, এখানে তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটে লগ ইন করলেন। ধরেন যেমন এই যে খাগড়াছড়ি বা হচ্ছে গিয়ে আপনার কি বলে বুয়েটের আবরার ফাহাদ হত্যা, সে কি করলো, একটা নিউজ টাইটেল লগ ইন করলো, লগ ইন করার পরে নিউজ পোস্ট করতে সে নিউজ পোস্ট করবে, তো নিউজ পোস্ট করার জন্য সে কি করলো, নিউজের টাইটেল লিখলো, এরপরে এইটা রিলেটেড ছবি আপলোড করলো এবং হচ্ছে নিউজের সম্পূর্ণটা সে কি করলো, সম্পূর্ণ ডিটেলসটাকে সে পোস্ট করে দিল। তো এই যে সে কি করলো, কোনো কোডিং করলো না, সে কিন্তু কোনো প্রকার কোডিং করে না, সে একটা সফটওয়্যারের মতো এটাকে ইউজ করেছে। তো এই যে আপনার উইদাউট এনি কোডিং এই যে একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে, এই সিস্টেমটা ডেভেলপ করার জন্য কাজ করতে হয়েছে ব্যাকএন্ডে। আমি বিষয়টা আবার শেয়ার করতেছি আপনাকে। ই ভ্যালির ওয়েবসাইটে গেলাম, ই ভ্যালিতে রেগুলার নতুন নতুন প্রোডাক্ট আপডেট হচ্ছে। তো ই ভ্যালিতে আমার অ্যাকাউন্ট আছে, আমি কি করলাম, এখানে প্রোডাক্ট আপডেট করব, কিন্তু আমি ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার না। আমি কি করলাম, ই ভ্যালির ওয়েবসাইটের অ্যাকাউন্টে আমি লগ ইন করলাম আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করে আমি কি করলাম, আমার পণ্যের দাম, আমার পণ্যের ছবি, আমার পণ্যের ডেসক্রিপশন সব কিছু আমি কি করলাম, এখানে পোস্ট করলাম। এইটা করার জন্য আমার কোনো রকমের ডিজাইন বা ডেভেলপমেন্ট বা কোনো কোডিং কিছুই জানতে হলো না, আমি এটা ব্যাকএন্ড থেকে করে ফেললাম। এই যে আমি যে কাজটা করলাম, এই প্রসেসটাকে ডেভেলপ করার জন্য ইউজ করতে হয় একটা ওয়েবসাইটের ব্যাকএন্ড। আমি আরো একটু পরিষ্কার করে দিচ্ছি, এইভাবে আমরা একটা ওয়েবসাইটে ঢোকার পর আমাদের যে লুকটা দেখতে পাই আমরা, বা আমাদের ফার্স্ট ইমপ্রেশনে যে ডিজাইনটা দেখতে পাই, যে কোথায় এটার স্লাইডার আছে, কোথায় নেটবার আছে, এরপর কোথায় এটার ব্র্যান্ডের ইমেজগুলো আছে, এগুলোর প্রত্যেকটাই হচ্ছে ওয়েবসাইটের ডিজাইনের পার্ট। ওয়েবসাইটের কিসের পার্ট? ডিজাইনের পার্ট। আর ওয়েবসাইট ডেভেলপমেন্টের পার্ট হচ্ছে বা ব্যাক এন্ডের পার্ট হচ্ছে এই যে আপনারা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেন, আপনাদের ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ সব কিছু মিলে কি করেন, আপনারা একটা সাইন আপ করেন। সাইন আপ করার পরে আপনারা যেটা করেন, আপনাদের এই যে ইনফরমেশনগুলো কি কোনো ব্যক্তি তার খাতা কলমে লিখে রাখে, নাকি আপনার ওনাদের একটা সার্ভারে গিয়ে স্টোর হয়, ডাটাবেসে, মানে সার্ভারের মাধ্যমে গিয়ে ডাটাবেসে স্টোর হয়, কোনটা? অবশ্যই সার্ভারের মাধ্যমে গিয়ে ডাটাবেসে স্টোর হয়। কোনো ব্যক্তির পক্ষে কিন্তু ধরেন এই যে ফেসবুক, এত মানুষের ইউজার নেম পাসওয়ার্ড বা এত মানুষের ডাটা কিন্তু সংরক্ষণ করা সম্ভব না। তো এই যে আমরা একটা ওয়েবসাইটে আমাদের কি বলো এটাকে, আমাদের সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে, আমরা ইনফরমেশনগুলো দিয়ে আমরা যখন সাইন আপ করতেছি, ওইটা ওনাদের ডাটাবেজে স্টোর হয়। এরপর এই যে ডাটাবেজে স্টোর হওয়ার প্রসেসটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? এই যে আপনি যে লগ ইন করতেছেন বা রেজিস্ট্রেশন করতেছেন, এই যে প্রসেসটা, আপনার কাছ থেকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ওইটা ডাটাবেজে যে রাখা পর্যন্ত যে প্রসেসটা, এইটা ব্যাক এন্ডের কাজ। এবং হচ্ছে কি আপনি যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি যখন লগ ইন করতে যান, কোনো কারণে যদি আপনি ইনফরমেশন না মিলে, তখন কিন্তু আপনাকে আর অ্যাক্সেস করতে দেয় না। এই যে অ্যাক্সেস করতে দেয় না, এগুলা কিন্তু কোনো ব্যক্তির পক্ষে পসিবল না আপনাকে মেসেজ দেওয়া যে ভাই আপনার ইউজার নেম পাসওয়ার্ড ঠিক না, আপনি ঠিক মতো বলেন। এটা কিন্তু কোনো ব্যক্তি আপনাকে মেসেজ করে না, এটা কোনো একটা সিস্টেম আপনাকে মেসেজ করে। এই সিস্টেমটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ। এখন আমি যদি বলি এই ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এই দুইটা কিভাবে আমরা বুঝবো, ফ্রন্ট এন্ডে কাজ করার জন্য আমাকে যে বিষয়গুলো সম্বন্ধে পারদর্শী বা জানতে হবে, সেইটা হচ্ছে HTML, সেটা হচ্ছে CSS, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এবং এগুলোর কম্বিনেশনে একটা ফ্রেমওয়ার্ক আছে যেটার নাম হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপ। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ। আচ্ছা, এগুলো দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করা যায়। এগুলো দিয়ে কি করা যায়? একটা ওয়েবসাইটকে ডিজাইন করা যায়। একটা ওয়েবসাইট, প্লিজ আপনারা মিউট করবেন মাইক্রোফোনটা, আপনার কারণে অন্য ডিস্টার্ব হবে। এগুলা দিয়ে কি করা যায়? একটা ওকে, থ্যাংক ইউ। এগুলা দিয়ে একটা ওয়েবসাইটের ডিজাইন করা যায়। যেমন আমি আমার একটা ওয়েবসাইট তৈরি করব, এই ওয়েবসাইটটা দেখতে কেমন হবে,
এবং ওয়েবসাইটে কি কি থাকবে এটা সম্পূর্ণ আমরা ডিজাইন করব HTML CSS জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, এবং সবকিছুর সমন্বয়ে আমরা কাজ করতে পারবো হচ্ছে বুটস্ট্র্যাপের মাধ্যমে। আচ্ছা, এরপরে আসেন তাহলে ব্যাক এন্ড, যেটা হচ্ছে কি আমরা যখন রেজিস্ট্রেশন করি, যখন লগ ইন করি, এই যে সার্ভারের মাধ্যমে যে প্রসেসগুলো হয়, ডাটাবেসগুলো হয়, এগুলো হচ্ছে ব্যাকএন্ডের কাজ। তাহলে ব্যাকএন্ড জানতে হলে আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে হচ্ছে PHP, আমাদের ডাটাবেস জানতে হবে MySQL, এবং এগুলোর সমন্বয়ে বর্তমান বাজারে বা মার্কেট প্লেসে সবচেয়ে চমৎকার একটা ফ্রেমওয়ার্ক কাজ করতেছে, যেটার নাম হচ্ছে লারাভেল। হয়তো বা অনেকে শুনে থাকবেন। এগুলোর সমন্বয়ে একটা ফ্রেমওয়ার্ক বর্তমানে খুবই পপুলার, সেটা হচ্ছে লারাভেল। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন আপনারা? তো একটা ওয়েবসাইটে কিন্তু আমি দুইটা ভাগে ভাগ করে ফেললাম, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডে কাজ করার জন্য আমার কি কি জানতে হবে সেটা বললাম, এবং ব্যাক এন্ডে কাজ করতে হলে আমার কি কি জানতে হবে সেটাও বললাম। ঠিক আছে, এখন আসেন, একটা ওয়েবসাইট হচ্ছে কি আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, এবং আরেকটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। যেই ওয়েবসাইটগুলো শুধুমাত্র ইনফরমেশন থাকে, যেগুলো ইনফরমেশন চেঞ্জ করার জন্য ডিরেক্টলি HTML এর কোডিংয়ে গিয়ে চেঞ্জ করতে হয়, ওই টাইপের ওয়েবসাইটগুলোকে বলা হয় হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইটগুলো কোনগুলো? যেই ধরনের ওয়েবসাইটগুলোর কন্টেন্ট পরিবর্তনের জন্য কোডিংয়ে যেতে হয় না, একটা সিস্টেম বা একটা টেকনোলজি ডেভেলপ করা থাকে, বা যেটাকে বলে CMS, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা ডেভেলপ করা থাকে PHP এবং MySQL এর মাধ্যমে, ওই টাইপের ওয়েবসাইটগুলোকে বলা হয়েছে ডাইনামিক ওয়েবসাইট। যেই টাইপের ওয়েবসাইটগুলোতে লগ ইন করা যায়, রেজিস্ট্রেশন করা যায়, ই-কমার্স হলে প্রোডাক্ট পারচেস করা যায়। ঠিক আছে, এই টাইপের ওয়েবসাইটগুলোকে বলে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো বর্তমান সময়ে স্ট্যাটিক ওয়েবসাইট তো আসলে প্রয়োজন হয় না, সবাই চায় ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য। কারণ একটা ওয়েবসাইট তৈরি করার পর সেই ওয়েবসাইটের ইনফরমেশনগুলো চেঞ্জ করার জন্য আপনার ডিজাইনার বা ডেভেলপারের কাছে যাওয়াটা আসলে মানে সম্ভব না সব সময় যাওয়াটা। যেমন ই-কমার্সে রেগুলার আপনার প্রোডাক্টের প্রাইস আপডেট হতে পারে, এরপরে হচ্ছে কি আপনার কি বলে প্রোডাক্টের ইমেজ চেঞ্জ হতে পারে, অনেক কিছু চেঞ্জ হতে পারে। তো এগুলোর জন্য কিন্তু আপনার কি বলে একজন ডেভেলপারের কাছে যাওয়াটা কিন্তু একটা ঝামেলার বিষয়। এই জন্য সবাই চায় একটা ডাইনামিক ওয়েবসাইট করে নেওয়ার জন্য, যেটা আপনি ব্যাকএন্ডে খুব চমৎকারভাবে মেনটেন করতে পারবেন। তো স্ট্যাটিক ওয়েবসাইটগুলো মূলত HTML CSS এবং বুটস্ট্র্যাপ দিয়েই তৈরি করা হয়, বা জাভাস্ক্রিপ্টের মাধ্যমেই তৈরি করা হয়, এর বেশি কিছু লাগে না। বাট ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং একটা ডাটাবেস আপনার অবশ্যই প্রয়োজন হবে। আচ্ছা, বা ফ্রেমওয়ার্ক দিয়েও আপনারা করতে পারেন, ঠিক আছে। এখন আসেন, কেউ কি কিছু বলতে চাচ্ছেন? এই পুরো ডাইনামিক ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমাদেরকে জানতে হবে PHP, MySQL বা ফ্রেমওয়ার্ক লারাভেল। বর্তমান সময় মার্কেটে বা জব মার্কেটে বা ফ্রিল্যান্সিং এর সব জায়গাতেই হচ্ছে লারাভেলটা খুবই জনপ্রিয় বা পপুলার। তো এটা দিয়ে জবটাও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বর্তমানে, এবং ডিমান্ডও মার্কেটে ভালো। তো আপনাকে ব্যাকএন্ড ডেভেলপ করার জন্য এই বিষয়গুলো জানতে হবে আপনাকে। আমি একেবারে বেসিক বিষয়গুলো আলোচনা করতেছি, আমি এখনো মানে আমাদের কাজে পৌঁছাই নাই, যে বিষয়গুলো আমাদের একজন অ্যাজ এ ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার হিসাবে আমাদের জেনে নেওয়া উচিত আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে ব্যাকএন্ড। এখন আপনার যে ব্যাকএন্ড PHP MySQL দিয়েও শিখতে হবে শুধুমাত্র তা না, ব্যাকএন্ড আপনি চাইলে আপনি ASP.NET দিয়েও করতে পারবেন। আপনি চাইলে ব্যাকএন্ড আপনি কি বলে ওইটাকে পাইথন দিয়েও করতে পারবেন। আপনি ব্যাকএন্ড বর্তমানে চাইলে আপনি জাভা দিয়েও করতে পারবেন, আপনি চাইলে রুবি অন রেল দিয়েও করতে পারবেন। এগুলোর প্রত্যেকটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে যেমন PHP হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এরপর হচ্ছে রুবি অন রেল হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এগুলোর প্রত্যেকটা দিয়ে আপনি একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। কাইন্ডলি মাইক্রোফোনটা মিউট করবেন। তো এগুলোর যে কোনো একটা দিয়েই, এবং এগুলোর সাথে ডাটাবেস যে শুধু MySQL ইউজ করতে হবে তা না, আপনি চাইলে SQL সার্ভার ইউজ করতে পারেন,
আপনি চাইলে ওরাকল ইউজ করতে পারেন, ঠিক আছে, আপনি যে কোনো ডাটাবেসের একটা প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন, ঠিক আছে। এখন এই বিষয়গুলো আপনাদের, আপনি টেকনোলজির সেক্টরে আসছেন, আপনার জানা উচিত, এবং আপনার জানার সোর্সগুলো হবে হচ্ছে ইন্টারনেট, ইউটিউব, গুগল, এবং আপনি এখন ট্রেনিং করতেছেন, ট্রেনারের কাছ থেকে জেনে নেবেন। তো এই জন্য মোটামুটি আমাদের শুরুতে এই বিষয়গুলো আমরা আলোচনা করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা মোটামুটি স্ট্যাটিক ওয়েবসাইট কোনটাকে বলে, ডাইনামিক ওয়েবসাইট কোনটাকে বলে, আমি অনেকদিন আগে একটা জবে ইন্টারভিউতে গিয়েছিলাম, তখন আমাকে প্রশ্ন করেছিল যে ওয়েবসাইট কয় ধরনের হয়, বাট এত ডিপলি আমার তখন চিন্তাই ছিল না যে ওয়েবসাইট, আমি জানি কোনটা স্ট্যাটিক ওয়েবসাইট কোনটা ডাইনামিক ওয়েবসাইট, বাট মানে আমি ঠিক এরকম সংজ্ঞায়িত করতে পারতেছিলাম না, একদম বিগিনার ছিলাম তখন, তো বলতে পারি নাই। সো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো ক্লিয়ার করে দিচ্ছি যে কোনটা স্ট্যাটিক ওয়েবসাইট এবং কোনটা ডাইনামিক ওয়েবসাইট। এবং ফ্রন্ট এন্ডে এক্সপার্ট হতে হলে আপনাকে কোন কোন বিষয়গুলো শিখতে হবে, ব্যাক এন্ডে এক্সপার্ট হতে হলে আপনাকে কোন কোন বিষয়গুলো শিখতে হবে, এবং আপনি পিএইচপি, লারাভেল ছাড়াও অন্যান্য টেকনোলজি দিয়ে একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। যেহেতু আমাদের কোর্সটা মোটামুটি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট দিয়ে, সো এটা আমি আপাতত এখান থেকে মুছে দিচ্ছি। আর একটা বিষয় আমাদের জানা দরকার, আমরা ডেভেলপার হব, তাই না? আমরা ডেভেলপার হব, ওয়েব ডেভেলপার। একটা ডেভেলপার হয় তিন ধরনের, মোটামুটি তিন ধরনের ডেভেলপার। কিরকম ভাবে হয়? যারা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করে তাদেরকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, সরি স্পেলিং মিসিং। যারা ব্যাক এন্ড নিয়ে কাজ করে তাদেরকে বলা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার। এবং যারা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটাতেই স্পেশালিস্ট, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটাতেই স্পেশালিস্ট, তাদেরকে বলে হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। এই বিষয়গুলি কি আপনাদের জানা ছিল? আচ্ছা, অনেকের হয়তো বা জানা থাকতে পারে, অনেকে হয়তো বা আমরা একটু মোটামুটি এগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি হয়তো বা, আবার অনেকের জানা নাও থাকতে পারে। তো আমি মোটামুটি ওভারঅল সবার জন্যই আলোচনাগুলো করতেছি। তো একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, একজন হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার, একজন হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। ফ্রন্ট এন্ড ডেভেলপার কারা? যারা HTML, CSS এবং হচ্ছে জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপে এক্সপার্ট যারা, তাদেরকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার। এবং যারা হচ্ছে কি ব্যাক এন্ড নিয়ে কাজ করে, PHP, MySQL বা কোনো ফ্রেমওয়ার্ক তাদের, যেমন লারাভেল আছে, এরপর হচ্ছে আপনার YI আছে, এরপর হচ্ছে কোডিগনিটার আছে, এরপরে হচ্ছে সিম্ফনি আছে। তো বর্তমানে সময়ে লারাভেলটা খুবই জনপ্রিয় বেশি আর কি। তো এগুলোতে কাজ হয় না তা না, কাজ হয়, কিন্তু লারাভেলটা মোটামুটি জনপ্রিয় বেশি বর্তমান সময়ে। আচ্ছা, তো যারা ব্যাকএন্ড নিয়ে কাজ করে তাদেরকে ব্যাকএন্ড ডেভেলপার বলা হয়। আর ফুল স্ট্যাক ডেভেলপার কারা? যারা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা নিয়েই কাজ করে। এখন আসেন আমরা আসলে কোন টাইপের ডেভেলপার হওয়ার জন্য মাইন্ড ফিক্সড করব, সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার হচ্ছে গিয়ে যেমন উন্নত বিশ্বে তারা যেটা করে, লারাভেলটা আসলে পিএইচপি দিয়ে ডেভেলপ করা হয়েছে। একজন প্রশ্ন করেছেন, লারাভেলটা মূলত পিএইচপির ফ্রেমওয়ার্ক। লারাভেলটা হচ্ছে পিএইচপি ফ্রেমওয়ার্ক, যেমন পাইথনের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক, ঠিক সেম লারাভেলটা হচ্ছে পিএইচপির ফ্রেমওয়ার্ক। আচ্ছা, যেটা বলতেছিলাম, যেমন উন্নত বিশ্বে তাদের কাজগুলো খুবই অর্গানাইজ। তো তারা কি করে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের সেকশন আলাদা রাখে একটা আইটি কোম্পানিগুলোতে বা ডেভেলপমেন্ট কোম্পানিগুলোতে, এবং ব্যাক এন্ডের জন্য আলাদা টিম রাখে, ডাটাবেজের জন্য আলাদা টিম রাখে, সফটওয়্যার টেস্টিংয়ের জন্য আলাদা টিম রাখে, প্রজেক্ট ম্যানেজ করার জন্য আলাদা টিম রাখে, মার্কেটিংয়ের জন্য আলাদা টিম রাখে। এগুলো হচ্ছে উন্নত বিশ্বে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম কোম্পানিগুলো হচ্ছে কি আপনার ফ্রন্ট এন্ডে কাজ করাও আপনার জানতে হবে, ব্যাক এন্ডেও কাজ করাও জানতে হবে, মানে এক কথা আপনাকে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টটাই জানতে হবে, তাহলে মোটামুটি আপনি জব আশা করতে পারেন। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম ভাবে, কারণ হচ্ছে কি বাংলাদেশে ওইরকম স্কিল পারসন ঠিক তেমন নাই, খুবই স্কিল পারসন খুবই কম, ওয়েব ডেভেলপার প্রচুর পরিমাণ, বাট দক্ষ ওয়েব ডেভেলপার নাই। সো যার কারণে মানে বাংলাদেশের কোম্পানিগুলোতে বা লোকাল মার্কেট প্লেসের কাজের যে আপনার অ্যামাউন্ট বা বিল যেটা হয়,
তো প্রফিট যেটা হয় সেটাও খুবই কম, যার কারণে মোটামুটি যারা ডেভেলপমেন্ট শিখে তাদেরকে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টটাই শিখতে হয়, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই শিখতে হয়। তো এখন আসেন, আপনাদের কোর্সটা সাজানো হয়েছে হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ড নিয়ে, ওয়েবসাইট ডিজাইন, নট ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আপনাদেরকে আলাদা করে ডেভেলপমেন্টটা জেনে নিতে হবে। আপনাদের কোর্সটা সাজানো হয়েছে ফ্রন্ট এন্ড ডিজাইন নিয়ে, ওয়েবসাইট ডিজাইন নিয়ে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট না। ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুইটা আলাদা বিষয়, ডিজাইন এবং ডেভেলপমেন্ট আলাদা বিষয়। আচ্ছা, তো সর্বপ্রথম একজন ওয়েব ডেভেলপার হতে হলে আপনাকে আগে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ জানতে হবে। এগুলা না জেনে আপনি PHP, MySQL শিখে আপনার কোনো লাভ নেই। আপনি যদি ডিজাইন না জানেন, ডেভেলপমেন্ট জেনে আপনার কোনো লাভ নেই। ফর এক্সাম্পল আপনি যদি ইভ্যালির মতো একটা ওয়েবসাইট বা হচ্ছে গিয়ে প্রথম আলোর মতো যদি একটা ওয়েবসাইটের ডিজাইন যদি না করতে পারেন, তাহলে ব্যাকএন্ডে এটাকে আপনি ডেভেলপ করবেন কিভাবে? তো সর্বপ্রথম আপনাকে জানতে হবে ফ্রন্ট এন্ড, তারপরে হচ্ছে গিয়ে ব্যাকএন্ড। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সর্বপ্রথম আমাদের জানতে হবে কি ফ্রন্ট এন্ড, তারপরে হচ্ছে গিয়ে ব্যাকএন্ড। আপনি ধরেন একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করবেন, এই ফর্মটা ইউজার নেম, পাসওয়ার্ড, এরপর হচ্ছে কি আপনার ফুল নেম, ডেট অফ বার্থ, এই যে আপনার এই যে ডিজাইনটা, এইটা তো প্রথমে জানতে হবে। তারপর না আপনি এখানে ইনফরমেশন দিয়ে সাবমিট করে ডাটাবেজে যাবে আপনার এই প্রসেসগুলো। আগে তো ডিজাইনটা জানতে হবে। ব্যাকএন্ডে আপনি যা কাজ করবেন, ব্যাকএন্ডের এই কাজগুলো ভিজুয়াল হবে কোথায়? যেমন ব্যাকএন্ড থেকে এখানে যেমন একটা নিউজ এখানে পোস্ট করা হয়েছে, ভাইরাসের বিদায়, এটা ব্যাকএন্ড থেকে আপনার পোস্ট করা হয়েছে, কিন্তু এটা ফ্রন্ট এন্ডে দেখাবে কোথায়? এইটা যদি আমি না জানি তাহলে ব্যাকএন্ডে কাজ করতে পারবো না। তাহলে একদম সারসংক্ষিপ্তভাবে, খুবই সাধারণভাবে বোঝা যায় যে আমাদের প্রথমে শিখতে হবে হচ্ছে ফ্রন্ট এন্ড। উইদাউট ফ্রন্ট এন্ড আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কোনো কাজই করতে পারবো না। ঠিক আছে, তো এটা ছিল মূলত আমাদের বেসিক আলোচনা। তো এর মধ্যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি রেকর্ডিংটা পজ করতেছি। তো মোটামুটি লম্বা সময় আমরা আলোচনা করলাম, বেসিক কিছু বিষয় নিয়ে আমরা ধারণা নিলাম, যে ধারণাগুলো আমাদের আসলে না জানলে কাজে গিয়ে আমাদের আসলে বিভিন্ন মানে কোশ্চেন বা কোনো প্রবলেম ফেস করতে হতো, যেটা আমরা এখন জেনে গেলাম আর কি। এখন পর্যায়ক্রমে আমাদেরকে যা শিখতে হবে, সেটা হচ্ছে যে আমি কি আসলে আমার এখান থেকে আপনাদেরকে মিউট করে দিব? এটা করলে কি ভালো হয়? তাহলে তো আপনাদের কোনো ঠিক আছে। আমি জানতাম যে, বা আমি ধারণা করেছিলাম আপনারা যেহেতু অনলাইনে ট্রেনিংটা করার জন্য আসছেন, তো আপনারা মোটামুটি স্মার্ট, কারণ অনলাইনে ট্রেনিং স্মার্ট যারা তারাই একমাত্র করার জন্য আগ্রহ প্রকাশ করে। তো অনলাইনে ট্রেনিং করার জন্য কিছু বিষয় তো আমাকে মাথায় রাখতে হবে। যেমন এখানে কিন্তু আপনি কিন্তু আমার ফেস দেখতে পাচ্ছেন না, আপনার সাথে কিন্তু কোনো প্রকার আই কন্ট্যাক্ট হচ্ছে না। তো কোনো প্রকার ফেস দেখতে পাচ্ছেন না, আই কন্ট্যাক্ট হচ্ছে না, এবং হচ্ছে গিয়ে সবাই যার যার বাসা থেকে অ্যাক্সেস করতেছেন ইন্টারনেটের মাধ্যমে। সো মোটামুটি একটা কমপ্লেক্স একটা জায়গা থেকে কিন্তু আমরা এডুকেশনটা নিচ্ছি। সো আমাদের সবাইকে স্মার্টলি এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা লুজার। এটা মাথায় রাখতে হবে। তো বারবার এটা আমি আসলে রিকোয়েস্ট করব না আপনাদেরকে যে মাইক্রোফোন মিউট করেন, কারণ এই বিষয়গুলো যদি আমি খেয়াল করি, আপনাদের ক্লাসের বিষয়টা তো আমাকে খেয়াল করতে হবে, আপনাদের কন্টেন্টগুলো নিয়ে আমাকে খেয়াল করতে হবে। আমি যদি মানে মানে ফ্রেশ মাইন্ডে যদি আপনাদের ক্লাস নিতে পারি, তাহলে ভালো ভালো কিছু ইনফরমেশন আপনাদের দিতে পারবো। আর যদি আপনারা বিভিন্ন রকম মানে জটিলতা সৃষ্টি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারাই লুজার হবেন। তো আমি এটা বলবো যে আপনাদের দায়িত্বে আপনারা এগুলো ঠিকঠাক রাখবেন পরিবেশটা। আচ্ছা, তো ঠিক আছে। তো এখন আমাদের বেসিক এই আলোচনাগুলো হলো আমরা জানলাম, জানার প্রেক্ষিতে আমাদের তাহলে আমরা এটা ক্লিয়ার, আমরা ফ্রন্ট এন্ড ডিজাইন শিখতেছি এবং আমাদের পর্যায়ক্রমে হচ্ছে গিয়ে প্রথমে আসতেছে আমাদের HTML, CSS এগুলো জানতে হবে। তো প্রথমে হচ্ছে কি আমাদের HTML, আসলে HTML-টা কি আসলে? উইদাউট HTML আপনি ইন্টারনেট জগতে কোনো কিছুই দেখতে পাবেন না, পসিবল না। আপনি ইন্টারনেট জগতে যত রকমের ওয়েবসাইট দেখেন, মানে ইন্টারনেট জগতে যা কিছু ভিজুয়াল দেখেন, সব কিছুই মূলত
মূল বেসমেন্ট স্ট্রাকচার হচ্ছে HTML। উইদাউট HTML কোনো কিছুই করা পসিবল না। আর এই যে এত রকমের ডিজাইন দেখেন, এই যে রো কলাম, বিভিন্ন হাইট উইথ, বিভিন্ন প্লেসে, টপে বটমে, এই কাজগুলো করা হচ্ছে ডিজাইনের মাধ্যমে। কিন্তু একটা ওয়েবসাইটে কি থাকে, বিভিন্ন ইনফরমেশনগুলো থাকে, কন্টেন্ট থাকে, ইমেজ কন্টেন্ট, এবং হচ্ছে কি আপনার টেক্সট কন্টেন্ট, লিঙ্ক থাকে, তাই না? বিভিন্ন এই টাইপের বিষয়গুলো থাকে। তো এই বিষয়গুলো আপনাকে ওয়েবসাইটে বসাতে হলে আপনাকে HTML এর মাধ্যমে বসাতে হবে। HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শুধুমাত্র ওয়েবসাইটের কন্টেন্টগুলো বসানো যায়, আর কিছুই করা যায় না। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার যোগ বিয়োগ গুণ ভাগ লজিক কন্ডিশন ফাংশন সব কিছুই দেওয়া যায়, বাট মার্কআপ ল্যাঙ্গুয়েজে দেওয়া যায় না। মার্কআপ ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো আপনি বসাতে পারবেন। এরপর হচ্ছে কি আপনার সিএসএস। সিএসএস এর কাজটা কি? সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইলশিট। এটার কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের যে ডিজাইনটা আপনারা দেখতে পান, যেমন ওয়েবসাইটটা, যেমন এখানে দেখেন, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এই যে তিনটা কলামে যে ভাগ করছে এটা ডিজাইনের মাধ্যমে করা হয়েছে। এরপরে দেখেন প্রত্যেকটা জায়গায় লেখার সাইজটা বা ফন্টের সাইজ, টেক্সটের সাইজ সেম, আবার এখানে টেক্সটের সাইজটা আরেকটু ভিন্ন, এখানে টেক্সটের সাইজটা আবার একই রকম, এখানে আবার মেনুর সাইজ, মেনুগুলো দেখেন একটু মানে বিভিন্নভাবে সাজানো আর কি। এই যে আপনারা এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, হ্যাঁ, এই যে এই কাজগুলো হচ্ছে ডিজাইনের কাজ, এই কাজগুলো হচ্ছে ডিজাইনের কাজ। তো ডিজাইনের মাধ্যমে আপনি ওয়েবসাইটের এক কথায় বলতে পারেন ইন্টেরিয়র। যেমন আপনি একটা বিল্ডিং তৈরি করলেন, বিল্ডিং এর ইন্টেরিয়রটা যখন আপনি করবেন তখন বিল্ডিংটা দেখতে সুন্দর লাগবে, আর বিল্ডিংটা ইন্টেরিয়র ছাড়া দেখতে বা রং ছাড়া দেখতে আরেক রকম লাগবে। তো সিএসএস হচ্ছে কি আপনার বিল্ডিং এর ডিজাইন করার মতন বা রং দেওয়ার মতন, ঠিক আছে, বা ইন্টেরিয়র করার মতন। আর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML হচ্ছে বিল্ডিং এর ফুল স্ট্রাকচারটা তৈরি করার মতন। মানে একদম সহজভাবে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টটা হচ্ছে গিয়ে আরেকটু ওয়েবসাইটটাকে ইন্টারেক্টিভ করার জন্য জাভাস্ক্রিপ্টটা তো ইউজ করা হয়। যেমন আপনার বিল্ডিং এ আপনি 10তলা ভবনে উঠবেন, তো 10তলা ভবনে কিন্তু আপনার বিল্ডিং এ কিন্তু সিঁড়ি আছে, সিঁড়িতে উঠতে পারেন। বাট সিঁড়ি ছাড়াও আপনি কিন্তু চাইলে আপনার বিল্ডিং এ যদি আপনি ভালো একটা অ্যামাউন্ট বা বাজেট খরচ করেন, আপনি কিন্তু একটা লিফট লাগাতে পারেন। তো লিফটের মাধ্যমে কিন্তু আপনি খুব ইজিলি আপনি 10তলা ভবনে আপনি খুব দ্রুত উঠে যেতে পারবেন বা নামতে পারবেন। এরকম একসাথে অনেক মানুষ ওঠানামা করতে পারবে। তো জাভাস্ক্রিপ্টটা হচ্ছে অনেকটা এইরকম। যেমন এই যে পিপলের টেক ওয়েবসাইটে আমরা গেলাম, এখানে একটা ইমেজ স্লাইডার দেখতে পাচ্ছি। এরপরে যেমন গুগলে গেলে যেমন আমরা দেখেন, ধরেন গুগলে আছি, তো গুগলে গেলে যেমন দেখেন আমরা এখানে গুগলের যে ফিচার বা অ্যাপসগুলো আছে, এগুলো যেমন একটা বাটনের মধ্যে হাইড করা আছে, ক্লিক করলে দেখেন বাটন একটা বক্স বের হবে গুগলের সব অ্যাপসগুলো। তো এই ধরনের কাজগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ, দেখতে পাচ্ছেন? এই ধরনের কাজগুলো যে একটা মানে বক্স ওপেন হলো, মডেল বলে এটাকে জাভাস্ক্রিপ্টের, যে এখানে গুগলের সব অ্যাপসগুলো আছে। তো এই কাজগুলো হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের কাজ। যেমন এখানে যে ইমেজ স্লাইডার দেখতে পাচ্ছেন, এগুলো জাভাস্ক্রিপ্টের কাজ। মানে আপনার ওয়েবসাইটটাকে আরো মানে ইন্টারেক্টিভ করার জন্য জাভাস্ক্রিপ্টটাকে ব্যবহার করা হয়। আর বুটস্ট্র্যাপটা হচ্ছে আপনার ওইখানে HTML CSS জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি থাকে একটা, যেটা ইউজ করার মাধ্যমে আপনি খুব অল্প সময়ে, যেখানে HTML ও থাকে, CSS ও থাকে, জাভাস্ক্রিপ্টও থাকে, ওই বুটস্ট্র্যাপটা দিয়ে কাজ করার মাধ্যমে, স্লাইডার মানে হচ্ছে স্যার ইমেজ স্লাইডার, যে বুটস্ট্র্যাপটা ইউজ করার মাধ্যমে আপনি কি করতে পারবেন, খুব দ্রুত একটা ওয়েবসাইট বিল্ড করতে পারবেন, এবং যে ওয়েবসাইটটা হবে ডিভাইস রেসপন্সিভ। ডিভাইস রেসপন্সিভটা আসলে কি? ডিভাইস রেসপন্সিভ হচ্ছে গিয়ে বর্তমান সময়ে আপনার ওয়েবসাইটগুলো কিন্তু বেশিরভাগ আমরা সবাই কিন্তু চেষ্টা করি মোবাইল থেকে ব্রাউজ করার জন্য, মোবাইল থেকে, তাই না? যেমন আমি হুটহাট একটা রেস্টুরেন্টে যাব, ওই রেস্টুরেন্টের মোটামুটি খাবারের মেনু কি আছে এটা দেখতে চাই। তো আমার সামনে এখন ল্যাপটপ বা কম্পিউটার নাই, আমি কি করি, মোবাইল থেকেই রেস্টুরেন্টের ওয়েবসাইটটা সার্চ করে তাদের কি কি মেনু আছে, প্রাইস কি,
বা আমার এগুলো পছন্দ কিনা এগুলো কিন্তু আমি খুব ইজিলি দেখতে পারি, বা আমি ট্যাব থেকে দেখতে পারি। তো আপনি যে কোনো ডিভাইস থেকেই ওয়েবসাইটটা ওপেন করবেন, কিন্তু কোনো কন্টেন্ট নষ্ট হবে না, প্রত্যেকটা কন্টেন্ট খুব চমৎকারভাবে দেখা যাবে। তো এই টাইপের ডিজাইনকে বলা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন বা ডিভাইস রেসপন্সিভ বলা হয়। তো এই কাজগুলো আপনি খুব ইজিলি বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারবেন। এই জন্য বুটস্ট্র্যাপটা আমরা শিখবো আমাদের কোর্সের শেষের ক্লাসগুলো। ঠিক আছে, এখন আসেন এইগুলো হচ্ছে মোটামুটি আলোচনা কোনটা দিয়ে আমরা কি শিখতে পারবো। তো প্রথমেই আসতেছে এইচটিএমএল। এইচটিএমএলটা আসলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলোতে কাজ করার জন্য আপনাকে একটা টেক্সট এডিটর ইউজ করতে হবে। আমি নাম লিখে দিচ্ছি এখানে, টেক্সট এডিটর ইউজ করতে হবে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, এরপরে আছে সাবলাইম টেক্সট, এরপরে আছে হচ্ছে কি আপনার ভিজুয়াল স্টুডিও কোড, ভিএস কোড যেটাকে বলে, এরপরে আছে ব্র্যাকেটস, অ্যাটম আছে। এগুলো হচ্ছে টেক্সট এডিটর। যে কোনো একটা টেক্সট এডিটর আপনার প্রয়োজন হবে, কারণ আপনি মার্কআপ ল্যাঙ্গুয়েজ লিখবেন, ল্যাঙ্গুয়েজটা লিখবেন কোথায়, একটা সফটওয়্যারের প্রয়োজন। তো এই জন্য আপনাকে একটা সফটওয়্যার লাগবে। এখন আমি আমার এখানে সাবলাইম টেক্সটটা ইউজ করব, কারণ সাবলাইম টেক্সটটা নোটপ্যাড প্লাস প্লাসটাও অনেকে ইউজ করে, নোটপ্যাড প্লাস প্লাসটাও ভালো, বেসিকদের জন্য খুবই ভালো, সাবলাইম টেক্সটও ভালো। মোটামুটি এখানে যে কটা এডিটর বললাম প্রত্যেকটা এডিটরই ভালো, কিন্তু আমি পার্সোনালি সাবলাইম টেক্সট ইউজ করি। আমার কাছে এটা ভালো লাগে এবং এটা অ্যাডভান্সলি কাজ করা যায়, ভিএস কোডটাও ভালো। ঠিক আছে, তো আমরা ইউজ করব হচ্ছে, আমি পার্সোনালি সাবলাইম টেক্সট ইউজ করব। তো আপনাদের যদি কোনো পছন্দের টেক্সট এডিটর থাকে, আপনারা আপনি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতেছেন, করার কোনো সমস্যা নাই। আপনাদের যদি কোনো পছন্দের টেক্সট এডিটর থাকে আপনারা সেটা ইউজ করতে পারেন। আমি এখানে সাবলাইম টেক্সট ইউজ করব। আপনারা যারা সাবলাইম টেক্সট পছন্দ সেখানেও কাজ করতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নাই, যে যেটা পছন্দ সেটাতে ইউজ করতে পারেন। ঠিক আছে, যে যেটা পছন্দ সেটা ইউজ করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নাই, যে কোনো একটা হলেই হবে। হয়তো নোটপ্যাড প্লাস প্লাস হলেও হবে, সাবলাইম টেক্সট হলেও হবে, ভিএস কোড হলেও হবে, ব্র্যাকেটস, অ্যাটম যে কোনো একটা হলেও হবে। ঠিক আছে, এখানে কোনো বাধ্যবাধকতা নাই, আপনারা যেটা খুশি ওইটা ইউজ করতে পারেন। আমি পার্সোনালি সাবলাইম টেক্সটটা ইউজ করব। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে গিয়ে আমাদের হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ নিয়ে, এইচটিএমএল নিয়ে আমরা শুরু করব কাজটা। তো আমাদের এখানে যেমন সাবলাইম টেক্সট নিয়ে কাজ করি, আমি সাবলাইম টেক্সটটা এখানে আমি টাস্ক বারে পিন করে রেখেছি। তো আপনারা আপনাদের মতো করে সাবলাইম টেক্সটটা টাস্ক বারেও রাখতে পারেন, বা হচ্ছে গিয়ে আচ্ছা, এই হচ্ছে আমার সাবলাইম টেক্সট। আচ্ছা, যারা একেবারেই বিগিনার বা এগুলোর সম্বন্ধে একেবারে আইডিয়া নেই, আপনারা যেটা করবেন সাবলাইম টেক্সটটা ডাউনলোড করে নেবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ডাউনলোড সাবলাইম টেক্সট 3। ডাউনলোড সাবলাইম টেক্সট 3 সাবলাইম টেক্সটের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে নেবেন। এটা আপনার আপনি ফ্রিতেও ইউজ করতে পারবেন, বা এটা আপনি চাইলে পারচেসও করতে পারবেন। তো পারচেস না করলেও হবে, কোনো সমস্যা নেই, ফ্রিতেও আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। মাঝে মাঝে সিরিয়াল কি যেতে পারে, ওটা কেটে দিলেই হবে। এই যেখান থেকে ডাউনলোড করে নেবেন, আমার এখানে ডাউনলোড করা আছে, তার জন্য আমি ডাউনলোডটা করলাম না। আপনারা যাদের নাই তারা ডাউনলোডটা করে নিন, যারা সাবলাইমে কাজ করতে চান। ঠিক আছে, তো আমার এখানে সাবলাইমে আমি সাবলাইম টেক্সটটা ওপেন করলাম। ওপেন করার পর আমি এখানে আপনাদের জন্য একটা ব্যাচ 2 নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম। একটা বিষয় বলে রাখি, আপনারা আমার ক্লাসটা করতেছেন, ঠিক আমি যেই ফরম্যাটে বা যেই স্টাইলে কাজ করব আপনারা চেষ্টা করবেন ঠিক ওই স্টাইলে কাজ করার জন্য। তো মোটামুটি আপনারা যখন অ্যাডভান্স হয়ে যাবেন তখন আপনারা আপনাদের মতো করে কাজ করেন, কারণ প্রথম অবস্থায় আপনারা যারা বিগিনার তারা যদি নিজের মতো করে কাজ করতে চান তাহলে প্রবলেমে পড়বে। আর এখানে পার্সোনালি সবার প্রবলেম সলভ করার মতো সময় বা সুযোগ কোনোটাই আমার পক্ষে হবে না। তো যার কারণে আপনারা যেটা করবেন, আমি ঠিক যেই স্ট্রাকচারে কাজ করব বা যেভাবে আমি আপনাদেরকে গাইডলাইনটা দিব সেভাবে কাজটা করে যাওয়ার
চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না আশা করি। আচ্ছা, এখানে আমি একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি ক্লাস 1। আজকে যেহেতু আমাদের ক্লাস 1, এই জন্য আমি ক্লাস 1 নামে একটা ফোল্ডার তৈরি করেছি। টেক্সট ফাইলটা এখানে রেখে দিই। আচ্ছা, আমি একটা HTML ফাইল তৈরি করব। একটা HTML ফাইল তৈরি করব। এখানে রাইট বাটন ক্লিক করে নিউতে যাব, নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্টে যাব। একটা টেক্সট ডকুমেন্ট ফাইল এখানে আমাকে দেখাচ্ছে। আমি ফাইলের যত যে নামটা আছে নামটাকে চেঞ্জ করে আমি এখানে আমার মতো করে একটা ফাইলের নাম দেব index.html। আমি যখন ফাইলের এক্সটেনশনটা চেঞ্জ করে দিচ্ছি তখন কিন্তু সে আমার কাছ থেকে কনফার্মেশন চাবে যে আমি কি আসলে এক্সটেনশন চেঞ্জ করতে চাই কিনা। তো আমি এখানে কনফার্ম করে দিব, ইয়েস বাটন প্রেস করে। এইটা আমি তৈরি করলাম হচ্ছে HTML ফাইল। আর HTML ফাইলটা রান করবে কোথায়? ব্রাউজারে। আর HTML ফাইলটাতে আমরা কাজ করবে কিভাবে? এটাকে আমরা সাবলাইমের মাধ্যমে ওপেন করে, যেমন সাবলাইমে গিয়ে এখানে ফাইলে গিয়ে নিউ ফাইল দিয়েও আপনার একটা ইয়ে করতে পারবেন, নতুন ফাইল ক্রিয়েট করতে পারবেন, বা আমার মতো ফোল্ডারে গিয়ে ডিরেক্টলি ফাইল তৈরি করতে পারবেন। এরপরে এটাকে আপনি যদি ফাইলে গিয়ে ওপেন ফাইলে গিয়ে আপনার লোকেশন অনুযায়ী ফাইলটা যেমন বের করতে পারেন, ব্যাচ 2 ক্লাস 1 এর মধ্যে index.html এইটাকে আমি ওপেন করি। আমার এখানে index.html ফাইলটা ওপেন হবে, ঠিক আছে? এইখানে আমি আমার মার্কআপ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব। যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, মার্কআপ ল্যাঙ্গুয়েজে 3টা প্রিন্সিপাল থাকে বা 3টা বিষয়ের উপর বেস করে কাজ করা হয়। একটা হচ্ছে ট্যাগ, একটা হচ্ছে এলিমেন্ট, এবং একটা হচ্ছে অ্যাট্রিবিউট। HTML এ আপনি যা কিছুই দেখেন না কেন সব কিছুই হচ্ছে ট্যাগ, এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট, এর বাইরে কিছু না। ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট, এর বাইরে কিছু না। তো এখন আসেন আমরা ট্যাগ কিভাবে নিতে হয় শিখবো, এলিমেন্ট কোনটা শিখবো, অ্যাট্রিবিউট কোনটা শিখবো। প্রত্যেকটা HTML এর ফাইলে একটা বেসিক স্ট্রাকচার তৈরি করতে হয়, আমরা বেসিক স্ট্রাকচারটাও নেওয়া দেখবো, এবং যা কিছু করবো সবকিছু আমাদেরকে ট্যাগ দিয়েই করতে হবে। তো প্রথমত এখানে গ্রেটার দেন লেস দেন নিচ্ছি। ট্যাগ নেওয়ার নিয়ম হচ্ছে গ্রেটার দেন লেস দেনের মাঝখানে কিওয়ার্ড বসানো। যেমন HTML এই কিওয়ার্ডটা গ্রেটার দেন লেস দেনের মাঝখানে বসছে, এটা হচ্ছে একটা ট্যাগ। প্রত্যেকটা ট্যাগের স্টার্টিং থাকে এবং প্রত্যেকটা ট্যাগের ক্লোজিং থাকে। দেখেন HTML আমি এখানে স্টার্ট করেছি এবং HTML-টা এখানে ক্লোজ করেছি। ক্লোজ এটা বুঝলাম কিভাবে? প্রথমেই দেখেন একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েছি, মানে আপনি যত ট্যাগ ব্যবহার করবেন সব ট্যাগেরই স্টার্ট থাকবে, ক্লোজ থাকবে। HTML-টা হচ্ছে একটা ট্যাগ। ট্যাগ কিভাবে বুঝলাম? এই গ্রেটার দেন লেস দেনের মাঝখানে একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ট্যাগ। এখন ট্যাগ হচ্ছে কি আপনি আপনার মন মতো করে যে কোনো নামে ট্যাগ তৈরি করতে পারবেন না। যেমন আপনার মনে হলো, যেমন আমার মনে হলো ইমতিয়াজ, এটা একটা ট্যাগ, আমি নেই, লাভ নাই কোনো। HTML আপনাকে যেটা ডেভেলপ করে দিয়েছে ওই ট্যাগগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, এবং যেই রুলস আপনাকে দিয়েছে ওই রুলসই আপনাকে কাজ করতে হবে, অন্য কোনো রুলসে কাজ করা যাবে না। তো এখানে HTML ট্যাগ স্টার্ট করলাম, HTML ট্যাগ ক্লোজ করলাম। প্রত্যেকটা ট্যাগের ওপেনিং থাকে এবং প্রত্যেকটা ট্যাগের ক্লোজিং থাকে, কিন্তু ক্ষেত্র বিশেষ কিছু ট্যাগ আছে যেই ট্যাগগুলোর ওপেনিং ক্লোজিং নাই, ওগুলো হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এগুলো আমরা কাজ করতে করতে জানবো, ঠিক আছে? আমি কোনো লিস্ট ধরাই দিচ্ছি না, আমি ডিরেক্টলি আপনাদেরকে কাজ করে করে দেখাই দিচ্ছি, ঠিক আছে? যেটা বলতেছিলাম, প্রত্যেকটা ট্যাগের স্টার্টিং থাকবে এবং ক্লোজিং থাকবে, কিছু কিছু ট্যাগের স্টার্ট ক্লোজ থাকবে না, সিঙ্গেল হবে। HTML-টা আমি এখানে স্টার্ট করলাম, HTML ক্লোজ করলাম। এখন আমি যেটা তৈরি করতে সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। প্রত্যেকটা HTML পেজের এই স্ট্রাকচারটা জানতে হবে। উইদাউট স্ট্রাকচার আপনি একটা ওয়েব পেজ পূর্ণাঙ্গ হবে না। HTML পেজ এই স্ট্রাকচারটা আপনাকে দিতেই হবে। HTML পেজটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। যেমন আমাদের হিউম্যান বা আমরা যারা মানুষ, আমাদেরকে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আমাদের হেড, একটা হচ্ছে বডি। তো HTML এর দুইটা ভাগ আছে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। তো প্রথমে আমি হেড নিচ্ছি, হেডও একটা ট্যাগের মাধ্যমে নিতে হবে, হেড।
আমি বলেছিলাম যে উইদাউট ট্যাগ কোনো কিছু পসিবল না। যেমন এই এটাতে লেজেনের মাঝখানে স্ল্যাশ দিয়ে আমি হেডটাকে ক্লোজিং করলাম। এটা হচ্ছে হেড পার্ট, একটা পার্ট। আর এটা নিচে এসে আমরা নিব হচ্ছে বডি। এই বডির কি আছে, বডি যেমন স্টার্ট আছে, বডির এরকম ক্লোজ আছে। দুইটা ভাগে কেন ভাগ করা হয়েছে? বডির মধ্যে হচ্ছে কি আপনার যত রকমের কন্টেন্ট আছে যেগুলো আপনি ওয়েবসাইটে দেখাইতে চান, ওই কন্টেন্টগুলো এখানে বসবে। আর হেডের মধ্যে বসবে একটা ওয়েবসাইটের যত টেকনিক্যাল পার্ট আছে, যেমন টাইটেল, মেটা, লিঙ্ক, জাভাস্ক্রিপ্টের লিঙ্ক, সিএসএস এর লিঙ্ক, এগুলো সব বসবে হেড সেকশনে। ঠিক আছে? যেমন হেড সেকশনে কি কি বসে সবগুলো তো আজকে আলোচনা করলে আপনারা হয়তো বুঝবেন না, যার কারণে আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিয়ে যাচ্ছি। যেমন হেড সেকশনে বসবে টাইটেল, হেড সেকশনে বসবে হচ্ছে গিয়ে মেটা, হেড সেকশনে বসবে হচ্ছে গিয়ে আপনার লিঙ্ক, হেড সেকশনে বসবে হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট। এই টাইপের বিষয়গুলো হেড সেকশনে বসে। কিন্তু আমরা এখন এগুলো পার্ট বাই পার্ট আলোচনা করতে গেলে প্রথম ক্লাসে আমাদের জন্য এলোমেলো হয়ে যাবে। সো আমরা এখানে আপাতত এই বিষয়গুলো স্কিপ করে যাই। এগুলো আমরা কাজের করতে 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 সামনে গিয়ে জেনে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপাতত টাইটেলটা রাখতেছি। টাইটেল, ওকে। টাইটেলটা আসলে কি? টাইটেলটা হচ্ছে কি, যেমন আমি মাই ফার্স্ট ওয়েব টাইটেল লিখব। আপনি একটা পেজে আপনি যা কিছু লিখেন না কেন, এগুলো আপনি ক্লাসের মাঝখানে প্রশ্ন করতেছেন কেন এফবি গ্রুপ লিঙ্কটা কি দিবেন? আপনাদের এফবি গ্রুপ লিঙ্কটা তো এখন আগে পরেও নিতে পারবেন, ক্লাসের পরেও নিতে পারবেন। ক্লাসের মাঝখানে চাওয়ার তো কিছু নাই, ক্লাসের পরেও আপনি নিতে পারবেন। বা আমাদের এখানে যারা হেল্পলাইনে আছে যারা, ওনাদের কাছ থেকে ফোন দিয়েও নিতে পারবেন। অন্যদেরকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই। ক্লাসের মাঝখানে কোনো কথা বলবেন না। তো যেটা বলেছিলাম যে দুইটা পার্ট, হেড পার্ট, বডি পার্ট। হেড পার্টে টেকনিক্যাল বিষয়গুলো বসে, যেমন আমি বলেছিলাম স্ক্রিপ্ট বসে, লিঙ্ক বসে, হ্যাঁ এগুলো বসে। বা ইনলাইন সিএসএস করার ক্ষেত্রে স্টাইল বসে। তো এইগুলো মোটামুটি হেড পার্টে বসে। আর বডিতে যা যা বসাতে চান আপনি, এগুলো বসে হচ্ছে কি আপনার, এগুলো হচ্ছে ভিজুয়াল হয় হচ্ছে ওয়েবসাইটে। এইটা আমি যদি রান করতে চাই, আপনি এখান থেকে ডাবল ক্লিক করেও রান করতে পারবেন, বা ওপেন করে রান করতে পারবেন, বা সাবলাইমে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজার, আমার ডিফল্ট ব্রাউজার এটা ওপেন হয়ে যাবে। দেখেন লেখা আসছে মাই অল কন্টেন্ট গোজ হিয়ার। টাইটেল কোথায়? টাইটেল ওই যে উপরে টাইটেল, মাই ফার্স্ট ওয়েব পেজ, তো আপনার হেডের মধ্যে আপনি যা কাজ করবেন উইদাউট টাইটেল আপনি অন্য কিছু দেখা যাবে না, ব্রাউজারে দেখা যাবে না। বডির মধ্যে যা কিছু কাজ করবেন সব ব্রাউজারে দেখানোর জন্যই কাজ করবেন। বডিতে কাজটা করাই হয় মূলত ব্রাউজারে দেখানোর জন্য। ঠিক আছে? তো এই যে বেসিক স্ট্রাকচার যেটা, এটা অবশ্যই মাথায় রাখবেন। এটা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদেরকে, কিভাবে প্রত্যেকটা HTML পেজের জন্য বেসিক স্ট্রাকচারটা প্রয়োজন, প্রত্যেকটা HTML পেজের জন্য। আচ্ছা, আরও একটা বিষয় আমি আপনাদেরকে ইনফর্ম করতে চাই। যেমন আমি এখানে একটা ট্যাগ নিচ্ছি, হেডিং ট্যাগ। এই ট্যাগের নাম হচ্ছে H1। আমি এখানে লিখলাম হচ্ছে কি দিস ইজ হোম পেজ। আমি যদি এটা ব্রাউজারে গিয়ে রিলোড দেই, এখানে দেখা দেখবো দিস ইজ হোম পেজ। আচ্ছা, এখন আসি আমি যেটার জন্য এটা লিখলাম, আমাদের ফাইলের নাম দেখেন index.html। এখন আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এত নাম থাকলে ফাইলের নাম index.html, ইন্ডেক্সের কাজটা কি আসলে, এইটা আমরা জেনে নেব। আপনার একটা ওয়েব পেজে কিন্তু, একটা ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো ওয়েব পেজ থাকে। যেমন পিপল এন্ড টেকের ওয়েবসাইটে গেছেন আপনি, এখানে অনেকগুলো ওয়েব পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, এফএকিউ পেজ আছে, সার্ভিস পেজ আছে। কিন্তু আপনি peopleandtech.com লিখে যখন সার্চ করবেন, সর্বপ্রথম একটা পেজ আপনাকে দিল, যেটা হোম পেজ বা মাদার পেজ বলে।
তো সার্ভারে যখন আপনি 10টা বা 12টা পেজ সহ ওয়েবসাইটটা যখন আপলোড করে দিলেন, তাহলে আপনার ডোমেইন নাম লিখে সার্চ করলে সার্ভার প্রথমে কোন পেজটা দেখাবে তাকে তো চিনাই দিতে হবে। তো যখন আপনি একটা ওয়েবসাইটের যেই পেজের নামটা ইন্ডেক্স দিবেন, সার্ভার প্রথমে ওই পেজটাকেই ওপেন করে দেখাবে। আপনি যেই পেজের নামটা ইন্ডেক্স দিবেন, সার্ভার প্রথমেই ওই পেজটাই ওপেন করে দেখাবে। যেমন পিপল এন্ড টেকের ইন্ডেক্স পেজ হচ্ছে এইটা। আপনি যখন এখানে ক্যারিয়ারে ক্লিক করতেছেন, এটা হচ্ছে ক্যারিয়ার পেজ, দেখেন career.ph। বা আপনি যখন আবার পিপল এন্ড টেকের হোম পেজে ব্যাক করতেছেন, এইটা দেখেন, আর হোম টোম এগুলা কিছু দেখা নেই, কারণ এটা হচ্ছে ইন্ডেক্স পেজ। তো সার্ভার অটোমেটিক্যালি ইন্ডেক্স পেজটাকে আগে শো করে, ঠিক আছে? হ্যাঁ, ইন্ডেক্স রেফার্স টু হোম পেজ। জি, এখন বিষয়টা হলো যে এটা জানলাম, তাহলে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এটা প্রত্যেকটা HTML পেজের জন্য আপনাকে বা করতেই হবে, এর বিকল্প কিছু না। এখন আসেন আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলবো, যে HTML এর যেই ট্যাগগুলো মোটামুটি আপনি জানলে একটা ওয়েব পেজ ডিজাইন করতে পারবেন, এবং যেই ট্যাগগুলো ব্যবহার করে একটা ওয়েব পেজকে ডিজাইন করা হয়, যেগুলো বারবার ব্যবহার হয়, সেই ট্যাগগুলো কি আমি লিস্টটা দেখেন। যেমন হেডিং ট্যাগ, এটা আপনাকে জানতে হবে। আমরা যেমন উপরে H1 নিলাম, এটা একটা হেডিং ট্যাগ। এরপর হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন টেক্সট বসানোর জন্য প্যারাগ্রাফ নিতে হবে, ওটার জন্য পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ। এরপর হচ্ছে কি আমাদের জানতে হবে ইমেজ সম্বন্ধে, ইমেজ কিভাবে আমাদের নিব এখানে। এরপর হচ্ছে কি আমাদের লিঙ্ক সম্বন্ধে আমরা জানবো, লিঙ্ক ট্যাগ। এরপরে আমরা জানবো হচ্ছে কি এখানে কিভাবে টেবিল ইউজ করতে হয়, এরপরে কিভাবে লিস্ট ইউজ করতে হয়, এরপরে কিভাবে ফর্ম ইউজ করতে হয়, এরপরে কিভাবে ডিভ নিয়ে কাজ করতে হয়। তো মোটামুটি এই যে কয়টা আমি টপিক বললাম, এই কয়টা টপিক বা এই কয়টা ট্যাগ নিয়ে যদি আপনার মোটামুটি কাজ করা হয়ে থাকে, তাহলে মোটামুটি HTML এর একটা ভালো ধারণা আপনার বা মোটামুটি ধারণা আপনার চলে আসবে। এবং একটা ওয়েবসাইট তৈরি করার জন্য মানে বারবার ঘুরে ফিরে এই ট্যাগগুলোই ব্যবহার হয়, বারবার এই ট্যাগগুলোই ঘুরে ফিরে ব্যবহার হয়, ঠিক আছে? তো আসেন আমরা প্রথমে হেডিং ট্যাগটা সম্বন্ধে জানবো। হেডিং ট্যাগ, এখানে আমি নিলাম হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ 1 থেকে 6 পর্যন্ত আছে, পর্যায়ক্রমে বড় থেকে ছোট। আমি এখানে হেডিং 2 নিচ্ছি, H2। আমি এটা বললাম দিস ইজ হেডিং 2। এরকম 1 থেকে 6 পর্যন্ত হেডিং ট্যাগ আছে। আমি এগুলো কপি পেস্ট করে দিচ্ছি। আমি এটাকে হেডিং 3 করে দিই, এটাকে আমি হেডিং 4 করে দিই, এটাকে 5 করে দিই, এটাকে 6 করে দিচ্ছি। এই 6টা ট্যাগ মূলত হেডিং ট্যাগ। হেডিংটা আসলে কি, হেডিংটা কেন? আপনি দেখেন এই যে এখানে একটা সার্ভিসের হেডিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিসের ছবি এবং সার্ভিসের কি এখানে প্যারাগ্রাফ এখানে বসানো হয়েছে। ধরেন এই হেডিংটা আমি কপি করলাম, এটা আমি দিলাম সার্ভিসের মধ্যে। আচ্ছা, এটার আগে আমরা আউটপুটটা দেখে আসি। এটা 3, এটা 4, এটা 5, এটা 6। আমি আউটপুট দেখবো। আউটপুট দেখতে যাওয়ার আগে আমি এই ফাইলটাকে এখান থেকেও সেভ করতে পারি বা Ctrl+S দিয়েও সেভ করতে পারি। ব্রাউজারে গিয়ে ওটা ওপেন করাই আছে, আমি জাস্ট এটাকে রিলোড দিই। দেখেন পর্যায়ক্রমে 1 থেকে 6 পর্যন্ত আমাদের চলে আসছে।
পর্যায়ক্রমে 1 থেকে 6 পর্যন্ত চলে আসছে। এখন আপনি বলতে পারেন যে আমরা কি এই হেডিং ট্যাগের মাধ্যমেই আমাদের ওয়েবসাইটের লেখাগুলোকে ছোট বড় করব? আমি বলবো যে না, এগুলোর মাধ্যমে আমরা লেখাগুলোকে ছোট বড় করব না। আমাদের লেখাগুলো ছোট বড় করতে হবে হচ্ছে সিএসএস এর মাধ্যমে, লেখার সাইজ ছোট বড়। এই ট্যাগগুলো হচ্ছে হেডিং এর জন্য। এই ট্যাগগুলো কি হেডিং এর জন্য। আপনার যেমন এইখানে একটা নিউজ পেপারে দেখেন আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের সাইজের হেডিং ব্যবহার করা হয়। যেমন এখানে এক রকমের হেডিং ইউজ করা হয়েছে, এখানে এক রকমের হেডিং ইউজ করা হয়েছে। তো এগুলো হচ্ছে এই যেমন H2 H3 এরকম ভাবে। তো হেডিং এর জন্য হচ্ছে কি হেডিং ট্যাগ, প্যারাগ্রাফের জন্য প্যারাগ্রাফ ট্যাগ, লেখা ছোট বড় করার জন্য স্টাইলের মাধ্যমে সিএসএস এর মাধ্যমে আমরা কাজ করব। ঠিক আছে, কিন্তু হেডিং ট্যাগটা কয়টা থেকে মানে কত থেকে কত পর্যন্ত আছে এটা আমরা জেনে নিলাম। তো আমি প্রথমে এগুলা মুছে দিচ্ছি, আমি শুধু H2টা রাখছি। আপনারা আশা করি মনে থাকবে যে হেডিং 1 থেকে 6 পর্যন্ত আছে। আমি এখানে কি করলাম, এখানে হচ্ছে গিয়ে এখানেই ধরেন আমি পিপল থেকে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট যে লেখাটা আছে এটাকে আমি হেডিং ধরলাম, এটা কপি করে আমি এখানে বসাই দিচ্ছি। ব্রাউজারে গিয়ে রিলোড দিলে এটা আমি দেখলাম। এরপরে হচ্ছে কি আমি চাচ্ছি যে এদের মতো একটা ছবি বসাতে, তাহলে এই ছবিটাকে আমি সেভ করি আমাদের ফোল্ডারে। এই ছবিটাকে আমাদের ফোল্ডারে সেভ করি, সফটওয়্যার ডেভেলপমেন্ট ডট জেপিজি নামটা কপি করে রাখি। আমি এখন ইমেজ ট্যাগটা ব্যবহার করবো, যে কিভাবে একটা ইমেজ নিতে হয়। এই ছবিটা ব্যবহার করতে গিয়ে আমরা ইমেজ নেওয়াটা শিখে যাব। ইমেজটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এটার স্টার্টিং ক্লোজিং এটা সিঙ্গেল ট্যাগ। ইমেজটা নেওয়ার জন্য আপনার গ্রেটার দেন লেস দেনের মধ্যে লিখবেন হচ্ছে আইএনজি, এরপরে ইমেজের ফাইলটা বসানোর জন্য আপনি লিখবেন হচ্ছে এসআরসি, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, এর মধ্যে হচ্ছে আপনার ফাইলের নাম, ইমেজ ফাইলের নাম এখানে বলবো। তার নাম বলতে ইমেজ ফাইলের নাম এখানে বলবো। এটা আমরা রিলোড দিয়ে দেখে আসি আমাদের আসছে কিনা। ওই ইমেজ ফাইলের নামটা এখানে কিন্তু চলে আসছে। এটা কিভাবে আনতে পারলাম দেখেন, আমাদের ফোল্ডারের মধ্যে কিন্তু কি আছে, ছবিটা আছে। আমাদের ফোল্ডারে যদি ছবিটা না থাকে, তাহলে কিন্তু পাবে না। আপনার ছবি আছে ডেস্কটপে, ছবি আছে কোথায়, ডেস্কটপে, আর আপনি কাজ করতেছেন ব্যাচ 2 নামে ক্লাস 1 ফোল্ডারে, তাহলে কিন্তু কাজ হবে না। আপনাকে কি করতে হবে, ব্যাচ 2 ফোল্ডারের মধ্যে মানে আপনার ওয়ার্কিং ফোল্ডারের মধ্যে ছবিটা আনতে হবে। ক্লাস 1 এটা হচ্ছে আমার ওয়ার্কিং ফোল্ডার, এখানে ছবিটা এনে তারপর আমাকে কাজ করতে হবে এখন। এবং এটাকে কি করতে হবে, আপনাকে নামটা এখানে বসাই দিলে আপনার ছবিটা পেয়ে যাবে। এখন হইতে পারে একটা ওয়েবসাইটে কিন্তু অনেক টাইপের ইমেজ থাকে, ইমেজ স্লাইডার থাকে, এরপরে গ্যালারি ইমেজ থাকে, পোস্ট ইমেজ থাকে, ব্লগের ইমেজ থাকে, এরপর হচ্ছে কন্টেন্টের ইমেজ থাকে। ইমেজের অভাব নাই। এখন এত সব ইমেজ যদি আপনি এরকম মেইন ফোল্ডারে রাখেন তাহলে কি হয়ে যায়, হিবিজিবি হয়ে যায়। এই জন্য যেটা করা হয় প্রফেশনালি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ফোল্ডার তৈরি করা হয়। যেমন আমি একটা ফোল্ডার তৈরি করলাম হচ্ছে কি এখানে পোস্ট নামে, তো আমি কি করলাম, পোস্ট নামে একটা ফোল্ডার তৈরি করলাম। তো আমি যেটা করলাম, আমাদের এই ছবিটা আমি পোস্ট ফোল্ডারে পেস্ট করে দিলাম বা মুভ করে দিলাম। পোস্ট ফোল্ডারে আমি এখানে কি করলাম, মুভ করে দিলাম। মুভ করে দেওয়ার পর যেটা হবে, আমার ছবিটা এখন কোথায় আছে, ব্যাচ ক্লাস 1 এর মধ্যে পোস্ট ফোল্ডারে। এখন আমার আউটপুটটা এখানে পাবো না, পাওয়ার পর কারণ কি দেখেন, ইমেজে একটা উঠে আসছে এখানে ব্ল্যাঙ্ক। কারণ হচ্ছে গিয়ে আমার লোকেশনটা, ফাইলের লোকেশনটা ঠিক মতো দেওয়া হয়নি। ফাইলের লোকেশনটা হচ্ছে গিয়ে প্রথমে তো আমাদের ওয়ার্কিং ফোল্ডারে ক্লাস 2-তে আসে, তারপরে হচ্ছে গিয়ে একটা ফোল্ডার আছে যেটার নাম হচ্ছে পোস্ট। এই পোস্টের মধ্যে আমি এই সফটওয়্যার ডট ডিফল্ট ডট পিএনজি ফাইলটাকে, জেপিজি ফাইলটাকে রাখছি। এখন দেখেন এটাকে খুব ইজিলি পাওয়া যায়। কারণ কি, আপনাকে পাথ বা লোকেশনটা খুব ভালো করে বলে দিতে হবে। ঠিক আছে, আপনি যদি এখন এই পোস্টের মধ্যেও যদি আরেকটা ফোল্ডার তৈরি করেন, ওই ফোল্ডারের মধ্যে গিয়ে যদি ইমেজটা রাখেন, তাহলেও কিন্তু এখানে এই ফোল্ডারটাকে এখানে অ্যাড করে দিতে হবে, আদারওয়াইজ এটা পসিবল না। ঠিক আছে,
এখন আসেন আমরা কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউট যেমন এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব অল্টার, ALT, অল্টার। অল্টারের কাজটা কি? আমি এখানে লিখলাম হচ্ছে গিয়ে পোস্ট আন্ডারস্কোর ইমেজ, এটা লিখলাম, লিখে সেভ করলাম। আমি যদি ব্রাউজারে গিয়ে রিলোড দেই তাহলে কোনো চেঞ্জ দেখতে পাবো না। কোনো চেঞ্জ আছে কি? কোনো চেঞ্জ নেই। কারণ কি? কারণ আপনার কোডিং ঠিক আছে, কোনো চেঞ্জ নেই। কোনো কারণে যদি আপনি ডেভেলপমেন্টের টিটা বানান ভুল করে ফেলেন, আমি ব্যাকস্পেস দিয়ে মুছে দিলাম, দিয়ে সেভ করলাম, আমি ধরে নিলাম যে বানানটা ভুলে গেছি আমি, তখন আপনার এই ছবির আউটপুটটা দিবে না। তখন কি আপনাকে এই ছবির আউটপুটটা দেবে না। কারণ হচ্ছে কি, আপনার যদি অল্টারে আপনি যে নামটা লেখা আছে ওই নামটা এখানে শো করবে, তাহলে আপনি বুঝে যাবেন অটোমেটিক্যালি এখানে আপনার কোন ছবিটা মিসিং হয়েছে। এখানে আপনার কোন ছবিটা মিসিং হয়েছে এটা আপনি বুঝে যাবেন। এর জন্য অল্টারটা ইউজ করা হয়। ঠিক আছে, আরও একটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে হাইট। হাইট এটাও একটা অ্যাট্রিবিউট, যদিও আমরা হাইট, উইথ এগুলো নিয়ে কাজ করব সিএসএস দিয়ে, পিক্সেল দিয়ে আমরা কাজ করব, ইউনিটগুলো প্রকাশ করব। বাট এখানে অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করতেছি হাইট। হাইট আমি দিলাম হচ্ছে গিয়ে ধরেন 300। এরপরে ধরেন আমি এখানে উইথ ইউজ করব, উইথ ধরেন ইউজ করবো হচ্ছে 5 বা 400, 500। দেখেন ছবিটা ছোট হয়ে গেছে, কিন্তু ছবিটা পাচ্ছে না। কারণ না পাওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা বানান ভুল করছিলাম। ডেভেলপমেন্ট হবে, পাইছি ছবিটা খুব চমৎকারভাবে, কিন্তু ছবিটা পেয়ে গেছে। তাহলে আমরা ট্যাগ সম্বন্ধে জানলাম, এলিমেন্ট অ্যাট্রিবিউট সম্বন্ধে জানলাম, এলিমেন্ট সম্বন্ধে আমরা জানবো, এলিমেন্ট সম্বন্ধে আমরা জানবো। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এরপর আমরা যেটা করব, আমরা এখানে আরেকটা ট্যাগ ইউজ করব, যেটার নাম হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ, পি ট্যাগ। এখানে এসে পিটাকে ক্লোজ করব। আচ্ছা, পি ট্যাগে আমরা কি করতে পারি? পি ট্যাগে আমরা এই যে এখানে যে লেখাটা আছে, এই লেখাটাকে আমরা কপি করে রাখতে পারি। দেখেন এখানে প্যারাগ্রাফ কয়টা আছে? একটা প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফ, তিনটা প্যারাগ্রাফ, চারটা প্যারাগ্রাফ আছে। আমি এখানে প্যারাগ্রাফগুলো কপি করতেছি। এটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফ, আমি এখানে পি এর মধ্যে নিয়ে নিলাম। এরপর হচ্ছে গিয়ে দ্বিতীয় প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের জন্য কি ট্যাগ? পি ট্যাগ হলেই বুঝে নেবে যেটা পি ট্যাগ। এখন এটাকে আমরা যদি ব্রাউজারে রান করি, রান করাই আছে, আমরা জাস্ট যদি এটাকে আমরা রিলোড দেই, দেখেন দুইটা প্যারাগ্রাফ চলে আসছে, প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ কিন্তু একটা মাঝখানে জায়গা আছে, দেখতে পাচ্ছেন? প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ কিন্তু জায়গা আছে। আমি যদি এখানে আরো একটা প্যারাগ্রাফ ইউজ করি এখানে, তাহলে তিনটা প্যারাগ্রাফ আমি এখানে নিলাম, তিনটা প্যারাগ্রাফ এখানে আমার শো করতেছে। তিনটা প্যারাগ্রাফে দেখেন আলাদা আলাদা কিন্তু হয়ে আছে, এবং মাঝখানে কিন্তু একটা মার্জিন আছে, মাঝখানে একটা মার্জিন করা আছে। তো তাহলে আমরা তিনটা ট্যাগ শিখে গেলাম। একটা হচ্ছে
কিসের জন্য ট্যাগ, ইমেজ নেওয়ার ট্যাগ শিখলাম আমরা, হেডিং নেওয়ার ট্যাগ শিখলাম এবং পি নেওয়ার ট্যাগ শিখলাম। 3টা ট্যাগ শিখে ফেললাম। তবে আমাদের কিন্তু এই স্ট্রাকচারটার কথা মাথায় রাখতে হবে। এই যে স্ট্রাকচারটার কথা কেন মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে গিয়ে এই স্ট্রাকচারটা আপনার প্রত্যেকটা HTML পেজে ব্যবহার করতে হবে। উইদাউট এই স্ট্রাকচার কোনো HTML পেজে কাজ করবে না। কারো কোনো কোশ্চেন আছে কিনা? যতটুকু কাজ করছে এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে কিনা? মাইক্রোফোনটা আমি আনমিউট করেছি আপনাদের সবারটা। যে কথা বলবেন সে শুধুমাত্র মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলবেন। জি বলেন। কিছু কিছু বেশিরভাগ বিষয়গুলা কমন, কিন্তু যে যে ইন্টারভিউতে পজ করে ইয়ে পায়, যেমন ভিন্নতা অবশ্যই তো থাকে, না থাকলে তো আর হয় না। ব্রাকেটসের ক্ষেত্রে কিছু ভিন্নতা আছে, ওইটা ইউজ করলে বোঝা যায়। এরপর হচ্ছে গিয়ে ভিএস কোডের কাছে কিছু ভিন্নতা আছে, সাবলাইমের মধ্যে কিছু ভিন্নতা আছে, ভিন্নতা তো অবশ্যই আছে। এটা হচ্ছে কি আপনার কোডিং এনভায়রনমেন্টের জন্য ভিন্নতা, আপনার কোডের ক্ষেত্রে কোনো ভিন্নতা না। কোডিং এনভায়রনমেন্ট আপনি চাইলে একটা নর্মাল একটা 4 স্টার হোটেলেও থাকতে পারবেন, 5 স্টার হোটেলেও থাকতে পারবেন। 5 স্টার হোটেলে ফিচার বেশি, 4 স্টার হোটেলে ফিচার কম, 3 স্টার হোটেলে ফিচার কম, বিষয়টা তাই। আর কারো কোনো প্রশ্ন? দেখেন এখানে আমরা টেকের সাইটে দেখেছিলাম মনে হয়, এই যে বিজনেস অ্যাপ্লিকেশন লেখাটা, ই কমার্স সলিউশন লেখাটা একটু হাইলাইট হওয়া আছে, একটু হাইলাইট হওয়া। এই যে হাইলাইটটা কিভাবে করছে এখানে, এই হাইলাইটটা করার জন্য ট্যাগ ইউজ করা হয়েছে। আমি কিন্তু বলেছিলাম যে উইদাউট ট্যাগ HTML এ কোনো কিছুই করা পসিবল না, উইদাউট ট্যাগ HTML এ কোনো কিছুই করা পসিবল না। এর জন্য আপনাকে হচ্ছে গিয়ে মানে ট্যাগগুলো সম্বন্ধে জানতে হবে। যেমন বিজনেস অ্যাপ্লিকেশন, এটাকে যদি আমি একটু হাইলাইট করতে চাই তাহলে আমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে। আমি এখানে একটা ট্যাগ ইউজ করবো যেটা হচ্ছে বোল্ড করার জন্য, যে ট্যাগের নাম হচ্ছে বি ট্যাগ। এই বি ট্যাগটাকে আমি আবার এই বিজনেস অ্যাপ্লিকেশনের পরে এসে ক্লোজ করে দিচ্ছি। এই ক্লোজ করার পরে দেখেন আমি সেভ করে ব্রাউজারে গিয়ে রিলোড দিচ্ছি। দেখেন বিজনেস অ্যাপ্লিকেশন এই লেখাটা কিন্তু একটু হাইলাইট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কি লেখাটা একটু হাইলাইট হয়ে গেছে। ঠিক সেম ওয়েতে আপনি ই কমার্স সলিউশন এই লেখাটাকেও হাইলাইট করতে চাইলে আপনি বি ট্যাগ ইউজ করতে পারেন। এবং এখানে বি ট্যাগটাকে ক্লোজ করে দিন। এখানে MIS সলিউশন, এটার জন্য আমি বি ট্যাগ ইউজ করলাম। কোনো কারণে আমার বি ট্যাগটাকে ক্লোজ করতে ভুলে গেছি আমি, তাহলে সমস্যাটা কি দেখেন, আমার পুরো প্যারাগ্রাফটাই বোল্ড হয়ে গেছে, কারণ প্যারাগ্রাফটাকে মানে আমি কিন্তু বি ট্যাগটা কোথায় গিয়ে শেষ হবে এটা বলে দেইনি, যার কারণে পুরো প্যারাগ্রাফটাই কিন্তু বোল্ড হয়ে গেছে। তো এই জন্য আমাদের কিন্তু ট্যাগ স্টার্ট এবং ক্লোজটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি মানে একদম ডিফাইন করে না দেন যে কোন পর্যন্ত আপনার ট্যাগটা ক্লোজ হবে, তো আপনার এখানে কাজ করতে অসুবিধা হয়ে যাবে। দেখেন এখানে এখন ঠিক হয়ে গেছে। তো এই মোটামুটি আমরা একটা পেজ আজকে তৈরি করলাম।
যদি আমি রিভিউ করি, আমাদের বেসিক স্ট্রাকচার, আমাদের HTML5 যেহেতু আমরা কাজ করতেছি ডক টাইপ HTML, এরপরে HTML স্টার্ট থাকবে এবং হচ্ছে ক্লোজ থাকবে। এগুলা আমাদের একদম প্রপার সিকোয়েন্সটা মেনটেন করে আমরা কাজ করব। এরপরে আমাদের হেড থাকবে, হেডের মধ্যে টাইটেল থাকবে, এরপরে থাকবে হচ্ছে বডি। আমাদের যত ভিজুয়াল কাজগুলো আমরা বডি মানে ওয়েবসাইটে দেখাইতে চাই, এখানে ব্রাউজারে এই সব কাজগুলো করবো হচ্ছে কি আমরা বডি। ঠিক আছে, এরপরে আমরা হেডিং ট্যাগগুলো জানলাম, হেডিং 1 থেকে 6 পর্যন্ত আছে। এরপরে ইমেজ ট্যাগ সম্বন্ধে জানলাম, এরপরে আমরা প্যারাগ্রাফ সম্বন্ধে জানলাম, বোল্ড সম্বন্ধে জানলাম। আরো একটা ট্যাগ ইউজ করা যেতে পারে, সেটা হচ্ছে ইটালিক আই ট্যাগটি ইউজ করলে আপনার এই ফন্টটা ইটালিক হয়ে যাবে। দেখেন আপনার ফন্টটা একটু কি হয়ে গেছে, ইটালিক হয়ে গেছে। তো যদিও এই কাজগুলো আমরা সিএসএস দিয়ে করব, যত ডিজাইনিং এর কাজ আছে, ডিজাইন ফন্টের সাইজ ছোট বড় করা, এরপরে হাইট উইডথ দেওয়া, হ্যাঁ, ফন্টের কালার করা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে কালার করা, এগুলো সব কিছুই আমরা সিএসএস দিয়ে করব। যেমন অ্যাট্রিবিউট দিয়ে করা যায়, যেমন বডি, এরপর হচ্ছে বিজি কালার, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। এখানে আমি দিয়ে দিলাম স্কাই ব্লু, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, এই অ্যাট্রিবিউট গুলো দিয়ে অবশ্যই হবে না, এগুলো হবে হচ্ছে সিএসএস এর মাধ্যমে, এগুলো হবে কি সিএসএস এর মাধ্যমে। ঠিক আছে, কিন্তু অ্যাট্রিবিউট দিয়ে করা যায়, আমরা অ্যাট্রিবিউট দিয়ে করব না। যেমন এখানে আমি হাইট দিয়েছি, উইডথ দিয়েছি, এগুলো আমরা সিএসএস এ হাইট দিব, উইডথ দিব পিক্সেলের মাধ্যমে, পিক্সেল ইউনিটের মাধ্যমে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার করব সিএসএস এর মাধ্যমে, সবকিছু এগুলো আমরা সিএসএস এর মাধ্যমে করব। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, আমরা যেটা ইউজ করতেছি এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, কারণ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। হ্যাঁ, অ্যাট্রিবিউট আমি যেভাবে লিখছি এভাবেই লিখতে হবে। আর সিএসএস দিয়ে যখন কাজ করবেন তখন লেখার ধরনটা আলাদা, যে যখন সিএসএস করবো সেটা তখন জানতে পারবেন। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আশা করি ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন বা কোনো সন্দেহ নাই।